আসসালামু আলাইকুম। দূরে কাছে যারা যেখানে আছেন, আমার ফেসবুক ফ্রেন্ডস বা ফ্রেন্ডস না হওয়া সত্ত্বেও যারা আমার এই ভিডিওটিকে দেখতে পাচ্ছেন, তাদের জ্ঞাতার্থেই জানাচ্ছি যে আমি আজকে ছোট্ট একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে আসলাম। সেই বিষয়টা অবশ্যই ইসকন। আহ, যারা এই দেশে বাংলাদেশে বর্তমানে একটু সতর্ক সচেতন অবস্থায় আছেন, যারা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ধারণা রাখেন, জ্ঞান রাখেন বা খোঁজখবর রাখার চেষ্টা করেন, তারা বেশ সবাই ইসকন এর বর্তমান যে প্রভাব, ইসকনের সম্পর্কিত আলোচনাগুলো শুনে থাকবেন, জেনে থাকবেন। মূলত আমি ইসকন এর বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরং আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আন্দোলন পরবর্তী বা বিপ্লব পরবর্তী যে সরকারটা তারা গ্রহণ করেছে, এই সরকার কতদিন টিকবে এবং এই সরকারকে পড়ে যাওয়ার জন্য, এই সরকারকে ফেলে দেওয়ার জন্য মূলত কোন কোন শক্তিগুলো কাজ করবে বা কাজ করে থাকে। সাধারণত যে কোনো দেশের নিজেদের প্রয়োজন এবং নিজেদের কাছের সরকারগুলো টিকে রাখার জন্য কোন কোন ধরনের শক্তিগুলো মূলত একটা সরকারকে টিকে রাখতে বা ফেলে দিতে কাজ করে, সেই বিষয়গুলোর উপর ফোকাস দিব। আর সেক্ষেত্রে ইসকনের ভূমিকা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি, সে বিষয় নিয়ে একটু ডিসকাস করা প্রয়োজন। এর অন্যতম একটা কারণ আমি মূলত মনে করছি, খুবই ছোট জিনিস কিন্তু বৃহত্তর পরিসরে আমি বলবো। বিশেষ করে আমি সাধারণত একেবারে রুট লেভেলের মানুষের সাথে সম্পর্কিত মিশি। ছোট 5 টাকার চার দোকানেও কিন্তু আমি গিয়ে বসি এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে একেবারে আপামার জনসাধারণ বিষয়টাকে কিভাবে নিচ্ছে এবং তাদের মধ্যে একটা ভয়াবহ রকমের ভ্রান্তি কাজ করছে। আমি ইসকন সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রথমত, যারা হয়তো আরো বেশি যুক্ত হবেন, তারা যুক্ত হওয়ার আগ পর্যন্ত যারা ব্যাপারটাকে চাচ্ছেন যে একটু সবাই দেখুক বা জানুক, তারা এটাকে শেয়ার করে দিতে পারেন। আর পাশাপাশি আমি ইসকনের সম্পর্কে একটু হিস্ট্রিক্যালি আলোচনা করি। মূলত 1966 সালে এই ইসকনটা মূলত 3টা বিষয়কে সামনে রেখে তারা প্রতিষ্ঠিত হয়। 3টা বিষয় সারা বিশ্বব্যাপী মনে করা যাক যে ইসকন হিন্দুত্ববাদকে কিন্তু নয়, মূলত হচ্ছে তাদের দেবতা শ্রীকৃষ্ণবাদ অর্থাৎ বিষ্ণুবাদ প্রচারের জন্য ইসকন কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো মূলত লন্ডনে 1966 সালে আমাদের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, নামগুলো খুব কঠিন তাই না, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে একজন ব্যক্তি লন্ডনে একটা নিউ ইয়র্ক শহরে মূলত এই সংস্থাটা তিনি স্থাপন করেন। মূলত তিনি যেটা লিখেছেন বা তিনি যেটা জানাতে চান, মূলত হচ্ছে হিন্দু বৈষ্ণববাদ বা বিষ্ণুবাদ প্রচার করার উদ্দেশ্য তার ছিল আর কি। মূলত বৈষ্ণববাদ বলতে আমরা মূলত ধরে নেব এটা হচ্ছে আমাদের হিন্দুদের যে দেবতা রয়েছে শ্রীকৃষ্ণ, দেবতা শ্রীকৃষ্ণকে বা শ্রীকৃষ্ণবাদকে প্রচার করার জন্য এটা ইন্টারন্যাশনাল একটা সংগঠন মাত্র। এবং এর একেবারেই মূল উদ্দেশ্যটা হচ্ছে স্পিরিচুয়াল, অর্থাৎ মানুষের মধ্যে ধর্মবাদ, ধর্মবোধ, শ্রীকৃষ্ণ কিভাবে মানুষকে লালন পালন করার কথা বলেছেন, কিভাবে মানুষের মুক্তি মিলবে, কি করলে মানুষ একটা ভালো পথে যেতে পারবে, সেই দেবতার চিন্তা দর্শনকে মূলত প্রচার করার উদ্দেশ্যেই এই ইসকনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এই যে প্রেক্ষাপট, যে ইসকনকে প্রতিষ্ঠিত করা হলো একটা স্পিরিচুয়াল বা কালচারাল ডেভেলপমেন্ট করার জন্য, যে সারা বিশ্বব্যাপী হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একটা একটা একক কালচারে থাকবে, তাদের চলাফেরা, তাদের নীতি নৈতিকতাকে একত্রিত ধরে রাখবে, এটাও কিন্তু একটা চমৎকার উদ্দেশ্য, ভালো ব্যাপারটা এটা একটা। আর একটা হচ্ছে চ্যারিটি। সারা বিশ্বব্যাপী দেবতা বিষ্ণু যেমন মানুষের সেবায়, তাদের ধর্ম অনুসারে বলছে আর কি, মানুষের সেবায়, মানুষের মুক্তির জন্য কাজ করেছেন, যুগে 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 তিনি এসেছেন বিভিন্ন রূপে এবং এবং মানুষ যখন কোনো পাপ পথে নিমজ্জিত হয়েছেন, বিভিন্ন পাপে নিমজ্জিত হয়েছেন, বিপদে পড়েছে সাধারণ মানুষ, তখন সেই মানুষের উপকারের উদ্দেশ্যে, সেই মানুষের কল্যাণে তাদের মতে দেবতা বিষ্ণু বিভিন্ন অবতার, বিভিন্ন রূপে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কাজে মূলত পৃথিবীতে এসেছেন মানুষের মানবতার মুক্তির জন্য। তো ইসকন মূলত যে স্পিরিচুয়াল, কালচারাল এবং চ্যারিটি ডেভেলপমেন্টের জন্য যে ইসকন এর প্রবর্তন করা হলো, আজকে প্রায় অর্ধযুগ পরে, অর্ধযুগই হলো, প্রায় 60 বছরের মতো হচ্ছে,
60 বছর পরে ইসকন তার মূল লক্ষ্যে কতটুকু আছে এবং মূল লক্ষ্য থেকে কতটুকু সে বিচ্যুত হয়ে গেছে এবং মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে ইসকন বর্তমানে কোন ধরনের ভূমিকা পালন করছে সেটুকুর উপর আমি একটু কথা বলবো। একেবারেই সাম্প্রতিক কিছু কিছু বিষয়গুলো মূলত সামনে আসার কারণে এটা আসলে ইসকন খুব বড় ধরনের সংগঠন বাংলাদেশে নয়, এটা সত্য। ইন্টারন্যাশনালি বড় সংগঠন, ভারতের ক্ষেত্রেও ভারতেও এটা বড় সংগঠন অবশ্যই। ভারত বিশাল বড় একটা রাষ্ট্র, প্রায় 150 কোটি জনসংখ্যার একটা একটা রাষ্ট্র। এখানে হিন্দুদের মানে ধর্ম হিসেবে হিন্দু মানুষের সংখ্যা বেশি, সেখানে ইসকন একটা বড় ধরনের প্রভাব রাখে। যদিও সেই দেশেই অর্থাৎ ভারতেই ইসকনের ব্যাপারে কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মের লোকেরাও কিন্তু এর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ তুলেছে এবং অভিযোগ এখনো আছে, অভিযোগ চলমান। বিশেষ করে কলকাতাতে আমরা দেখতে পাই, কলকাতা আমাদের খুব কাছের, কলকাতা আমাদের কাছে কিন্তু, এবং কলকাতার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ধরনের হিন্দু যারা রয়েছে, সেই হিন্দুদের সাধারণ ধর্ম পালনকারী যারা, তাদের সাথে কিন্তু ইসকনের মিলে না। তারা যে ধরনের দেবীর পূজা করে, দেখা যায় যে দেবী দুর্গার পূজা বা এই পূজা বা এই পার্বণ বা এই তারা যে ধরনের দেবতাদের পূজা করছে, তাদের সাথে কিন্তু মূল ইসকনের মিল নাই। ঠিক আছে, আমি এটা নিয়ে মোটামুটি রিসার্চ করেছি, আমার মতো করে হয়তো বলবো। যারা আমার মতামতকে ভিন্ন মনে করবেন, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, আমি চাই তারা এটার একটা সুন্দর মতামত আমাকে দিবেন যদি আমি ভুল করে থাকি। আর যদি আমার আলোচনাটা ক্রিয়েটিভ হয় এবং সকলের মঙ্গলের জন্য হয়, দেশবাসী হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে তো আপনারা সকলেই বাংলাদেশি, বাংলা ভাষাভাষী যারা আছেন বা অন্য জাতি হতে পারে, সেটা চাকমা মারমা যারা হোক, অর্থাৎ বাংলাদেশে যারা আছেন সকলের জন্য যদি মনে হয় এটা উপকারের, তো অবশ্যই এটা শুনতে পারেন এবং অবশ্যই এটাকে শেয়ারও করতে পারেন যদি মনে হয় মঙ্গলের জন্য। আর মঙ্গলের জন্য না হলে অবশ্যই লেফট করতে পারেন, কোনো সমস্যা নেই। সাম্প্রতিক যে অভিযোগ, সময়টা আগে দেখেন। সময়টা হচ্ছে এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বড় ধরনের পলিটিক্যাল এবং কালচারাল যে ক্লাস সংঘর্ষের মধ্য দিয়ে একটা সরকার বিদায় হওয়ার পর সেখানে দেখা যাচ্ছে নতুন একটা সরকার এসে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বে। তরুণদের দাবি কি ছিল? যে তারা মানে বিগত সরকারের সমস্ত কি বলবো বৈষম্য নিরসন করার জন্য নতুন একটা সরকার গঠন করবে, যে সরকার অবশ্যই ভারতের কথা মতো চলবে না, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। তো সেই যে নতুন অভিযোগ কি হলো, সে সরকার যখন দাঁড়িয়ে গেল, সরকার এমনিতেই বিগত সরকারের বিভিন্ন ধরনের উৎপন্ন বা বিদেশ থেকে হোক দেশে থেকে হোক, তাদের সরকার বা সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক বা অরাজনৈতিক বা ব্যবসায়ী শ্রেণীর বিভিন্ন ধরনের কিন্তু প্রতিযোগিতার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে তাদের তৈরি। তার পরবর্তীতে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় কলকাতার কয়েকটা নিউজ চ্যানেল চেষ্টা করলো প্রচার করার জন্য যে তারা কলকাতা থেকে রংপুরে আক্রমণ করবে, রংপুর তারা দখল করবে, কিংবা তারা দেখাতে চেষ্টা করছে যে কি ওটাকে বলে আমাদের চট্টগ্রাম তারা দখল করলে নাকি সুবিধা হবে ভারতের জন্য। এই রকম সকল আজগুবি বিষয় বিভিন্ন ধরনের অখ্যাত চ্যানেলে এই সব আলোচনা করা হয়েছে, কিন্তু এটা কোনো বড় বিষয় না, কারণ এটা এই ধরনের আলোচনা বড় কোনো ব্যক্তি দ্বারা করা হয়নি যাদের কথাটাকে গুরুত্ব হিসেবে দেওয়া যেতে পারে, গুরুত্ব দেওয়া যেতে পারে, এরকম কেউ বলে নাই। আচ্ছা, এরকম দুই একটা আবল তাবল কথা অনেকে বলতে পারে, গুরুত্ব দেওয়ার মতো নয়। কিন্তু সাম্প্রতিক অভিযোগটা কি দাঁড়াচ্ছে, এই ধরনের সেম কথা, চট্টগ্রাম আমাদের ভারতের হয়ে যাক, চট্টগ্রাম আমাদের দিয়ে দাও, এই ধরনের কথা বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশের কিছু সংগঠন, যারা কিন্তু শুধু ধর্মীয় সংগঠন, যাদের কিন্তু কোনো ধরনের পলিটিক্যালি চিন্তা থাকার কথা নয়, যারা শুধুমাত্র স্পিরিচুয়াল, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, মানুষের জীবন ভালো থাক সেই ধর্মীয় মতামত দেওয়ার জন্য যারা দেশে অবস্থান করে, কিন্তু তারপরে তারা কি করলো, তারা পলিটিক্যালি বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করলো। তারা কি করলো, তারা দেখবেন যে তারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে এমন ধরনের কথাবার্তা বলা কিন্তু শুরু করলো। পাশাপাশি তারা দেখা যাচ্ছে শুধুমাত্র হিন্দু ধর্ম হিসেবে যে হিন্দু ধর্মে তারা একটা সংগঠন, এই চিন্তাতে নয়, হিন্দু ধর্মের সংগঠন হওয়া সত্ত্বেও অন্যান্য যে হিন্দু ধর্মের সংগঠনগুলো দেখা যাচ্ছে তাদেরকে তারা ছোট বা হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করলো, যারা ইসকন নয়। ইসকন ছাড়া অন্যান্য হিন্দু ধর্ম সংশ্লিষ্ট যে আরো তো অনেক সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোকে তারা খুব বেশি ফ্লোরে আনার চেষ্টা করলো না, বারবার ইসকনকেই তারা সামনে এনে অন্যান্য ধর্মাবলম্বীদের একত্রিত করার চেষ্টায় একটা ব্যানার তৈরি করে বিভিন্ন জায়গাতে অ্যান্টি বাংলাদেশ বক্তব্য দেওয়া শুরু করলো। যাই হোক, আমি এই মুহূর্তে একটু যারা আমার দেখছেন, আবদুল্লাহ মোহাম্মদ সানি হুজুর, আপনি চাইলে আমাদের মধ্যে আসতে পারেন কিন্তু, এবং মোহাম্মদ কামরুজ্জামান সরকার, তাকে আমি অনেকদিন ধরে চিনি, তাকে ফেসবুকে দেখা যায়, তিনি দেশ বিদেশে বেশ ভালোই ঘুরেন ফিরেন,
অবশ্যই পলিটিক্স সম্পর্কে তার ভালো ধারণা আছে আমি জানি। আমার স্টুডেন্ট মোহাম্মদ হৃদয় কে দেখা যাচ্ছে স্লো কানেকশন। যদি কোনো ত্রুটি হয়, কোনো কিছু দেখতে সমস্যা, আমাকে জানাবেন। আর আপনারা যারা আছেন তারা আমার এই বক্তব্যে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। যদি ক্যামেরায় আসতে চান আমি ক্যামেরা আনতে পারবো, লিখে দিতে পারেন। আচ্ছা, সাম্প্রতিক অভিযোগ হলো তারা চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে বা তরুণদের পক্ষ থেকে, যে তরুণের সরকার রয়েছে আমাদের বর্তমান বাংলাদেশে, তারা অভিযোগ করছে যে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। এবং অন্যান্য হিন্দু সংগঠনগুলোকেও দেখা যাচ্ছে যে ছোট করে কথাবার্তা বলা রয়েছে তাদের মধ্যে। আর বিশেষ করে তারা বিভিন্ন জায়গায় পলিটিক্যাল লবিং করার চেষ্টা করছে, যে ছোটখাটো যাই ঘটনা ঘটুক দেশে তারা দেখা যাচ্ছে আমেরিকার কাছে উত্থাপন করা, ইন্ডিয়ার কাছে উত্থাপন করা, সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারণা করা যে আমাদের এ করেছে সে করেছে। আসলে কি, গত 60 বছর বাংলাদেশে যে তৈরি হয়েছে তার আগে থেকেও কিন্তু হিন্দু মুসলমান এই বিষয়গুলো কিন্তু ভারতে ছিল। এখন জমি দখল বা বিভিন্ন যে 60টি যারা যে শর্ত দিয়েছে, যে শর্তগুলো উপস্থাপন হচ্ছে এগুলো আগেও ছিল, এখনো কিন্তু আছে। এই সরকার মাত্র 2-3-4 মাস ধরে আছে, তারা কি চাইলেই এটাকে সমাধান করতে পারবে এখনই, একেবারেই এখনই? আচ্ছা, আপনারা যদি আপনাদের উপস্থাপন করেন আপনাদের দাবি দাওয়া, সেটা কিন্তু আলাদা ওয়ে আছে। আপনারা সরাসরি মাঠ দখল করলেন, সরকারকে হুমকি দিচ্ছেন, এটা কিন্তু আসলে একটা বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। যা হোক, তো রিসেন্ট কনস্পাইরেসি যেটা মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে কনস্পাইরি মনে হচ্ছে তরুণদের কাছে। এবং মনে হচ্ছে যে গ্রামীণ পর্যায় পর্যন্ত যে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য, একটা হারমোনি রয়েছে, একটা সম্প্রীতির দেশ ভাবে দেশটাকে আমরা দেশের নাগরিক হিসেবে যে আমরা চলছি, এই বিষয়টাকে ভেঙে ফেলার জন্য চেষ্টা হচ্ছে। এই মানে সবাই অভিযোগ করছে তরুণরা আর কি, যে ইসকন এটা করে চলছে। এবং আরেকটা হচ্ছে অনেকের কাছে মনে হচ্ছে এটা, যে অনেকে বলছে, অনেকে মনে করছে যে ইসকন আসলে আওয়ামী লীগের মুখের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগের যা বলা উচিত, আওয়ামী লীগকে মানে বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকারকে প্রতিস্থাপিত করার জন্য মূলত ফ্রন্ট লাইনে একটা জমি চাষ করে, যেমন আবাদ করার আগে জমি চাষ করা যায়, সেই জমি চাষ করার জন্য যে ফ্রন্ট লাইনে ওয়ার্ক করছে এই ইসকন। এটা অনেকের, আমাদের তরুণদের আর কি অভিব্যক্তি। যারা বিজ্ঞজন তারা এটাই মনে করছে। আসলে ইসকন কি এটা করতে পারে? ইসকন কি এটা করতে পারে, বা এই ধরনের কোনো নজির কি আছে যে অন্য কোনো সরকারকে বা অন্য কোনো দেশের সরকার ব্যবস্থা বা পলিটিক্যাল ব্যবস্থাকে ইন্টারফেয়ার করার কি মূলত ক্ষমতা কি ইসকনের আছে? হ্যাঁ, আছে। মূলত কোন কোন দেশে এ ধরনের সম্ভব? যে দেশে আসলে অনেক ধর্মের লোকেরা বসবাস করে, সেই সকল দেশগুলোতে বিশেষ করে হিন্দু সংস্থার লোকেরা থাকে, তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে দেশে তারা কিন্তু এমনকি আমেরিকার মতো দেশেও কিন্তু ইন্টারফেয়ার করার ক্ষমতা কিন্তু ইসকনের আছে। এবং তাদের যে লবিং পাওয়ার, আমার জানা মতে আর কি, লবিং পাওয়ার বিশ্বব্যাপী অন্য যে কোনো রাষ্ট্রের ধর্মীয় লবিং পাওয়ার থেকে অনেক বেশি শক্ত। ঠিক আছে, তো ইসকন কিন্তু সেটা করে চলতে পারে। আমেরিকাতে করেছে, বাংলাদেশে এর আগেও ছিল, ভারতে এটা করে থাকে। ঠিক আছে, যেমন মমতার সরকারকে হটানোর জন্য ইসকন কিন্তু একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং করে। আচ্ছা, তো আসলে এখান থেকে আমাদের ইসকন যে বর্তমানে লবিং করছে কিনা, যা হোক হিন্দুত্ববাদের প্রচার করছে কিনা, বা আমাদের রাষ্ট্রকে ভেঙে ফেলার জন্য চেষ্টা করছে কিনা, এসব কথা আমি একটু দূরে সরে রাখতে চাচ্ছি। এটা আগামীতে আমাদের যারা তরুণ সমাজ রয়েছে, আজকে যারা আমাদের স্টুডেন্টস রয়েছে, যারা জ্ঞানী গুণী রয়েছে, তারা সময়ের ধারায় টের পাবে, দেখতে পাবে, সমস্যা নাই। কিন্তু আমরা কি করতে পারি? আমার পাশের বাড়ির যারা হিন্দু রয়েছে তারা কি অপরাধী, বা তারা কি চাচ্ছে দেশ আলাদা হয়ে যাবে? আসলে তা না, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। জীবনটা করে আমি 4 হলেও দেখতে পাচ্ছি একটা ভ্যানওয়ালাও কিন্তু আসলে মনে করছে যে এটা কি হলো, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হিন্দুদের মারলো, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাদেরকে দেখতে হবে কি, যে সরকার গত হয়েছে সে সরকারের অনেক ধরনের ব্যক্তি রয়েছে যারা চাইবে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ব্যর্থ প্রমাণিত হয়। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার কোনো পার্সোনাল কোনো স্বার্থ, আমার তরুণের কোনো স্বার্থ নাই। স্বার্থ হলো যে দেশটা বিল্ড আপ হচ্ছে কিনা। দেশ বিল্ড আপ সেটা যদি ইউনূস দিয়ে হয়, কিংবা বিগত সরকারদের যদি হতোই, বা নতুন সরকারদের যদি হয়, নির্বাচিত সরকারদের যদি হয়, যাকে দিয়ে হোক না কেন, দেশটা ভালো থাকতে হবে। আর এই দেশটা ভেঙে ফেলার জন্য যদি অনেকে তাদের ধর্ম, দল, মত সব নির্বিশেষে যদি সবকিছু বিসর্জন দিয়ে দেশটাকে বিসর্জন দিয়ে যদি ওই হিন্দুত্ববাদের বা ইসকনের প্রচারণায় আপনারা নিজেদের নেমে পড়েন, তাহলে এটা অবশ্যই বোকামি। কারণ এটা মনে রাখবেন, যদি দেশ ডুবে যায় তখন সে ডুবে যাওয়া দেশে কিন্তু মূলত শুধুমাত্র হিন্দুদের
মন্দির বা মুসলমানদের মসজিদগুলো ডুবে যাবেন এমন কোনো কথা নাই কিন্তু। যদি দেশের সমগ্র মানুষ মারা পড়ে আপনি বেঁচে যাবেন এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। ঠিক আছে কি, আগে দেশ, তারপরে বাদ বাকি সবকিছুর হিসাবপাতি করা যেতে পারে। তারপরে রাজনৈতিক চিন্তা, যারা আওয়ামী লীগ করছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানায়, তারাও দেশের জন্য ভালো চেয়েছেন, এখনো চাচ্ছেন। কিন্তু যারা বিএনপি করছেন তারাও চাচ্ছেন আগামীতে তারা সরকার করুক বা না করুক, তারা কিন্তু দেশের ভালো চান সবাই। বা ছাত্র শক্তি যারা রয়েছেন তারাও কিন্তু দেশের ভালোই চান। তাহলে প্রশ্নটা কোথায়? ভালো চাইতে গিয়ে যেন আমরা একেবারেই এমন কোনো দলকে ডেকে নিয়ে না আসি যে দলকে আমরা পরবর্তীতে কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, খাপ খোলা তরবারি, সেটা যদি জায়গা মতো ধরতে না পারেন তাহলে ওই তরবারি যে চালাবে তার জন্য ক্ষতিকর, আশেপাশের ব্যক্তিদের জন্য সেটা ক্ষতিকর। এখানে বিপদে আপনি পড়বেনই। তাহলে হাজার বছরের পুরাতন ঐতিহ্য নিয়ে দণ্ডায়মান যে সনাতন ধর্ম, হিন্দুত্ববাদ বা হিন্দু, এটা কিন্তু অবশ্যই মহান। কারণ হিন্দু ধর্মের শিক্ষা সম্পর্কে আমার কিছু ধারণা আছে। এখানেও চুরি করার কথা নিষেধ, এখানেও যে ধরনের মানুষের নীতি নৈতিকতা ভালোভাবে চলার কথা বলা হয়, এটাও কিন্তু আমরা মূলত প্রায় সব ধর্মেরই কথা। তাহলে ইসকন যে আসলো, ইসকন এসে যে মানুষের নৈতিকতার কথা বলবে, মানুষকে এগিয়ে নেওয়ার কথা বলবে, শিক্ষার কথা বলবে, আলো ছড়ানোর কথা বলবে, সেখান থেকে স্খলনতি হয়ে মানে পথ পরিবর্তন করে সে কি আসলে পলিটিক্যাল মুভমেন্টে নিজেকে জড়িয়ে ফেললো? হিন্দু ধর্ম কিন্তু দেখা যায়, হিন্দু ধর্মের মানুষরা যারা হিন্দু ধর্ম নিয়ে রিসার্চ করেছেন তারা জানে হিন্দু কিন্তু বৈচিত্র্যময় বা বহুমুখী জীবন বা পৃথিবীর কথা মানে। হিন্দু ধর্ম কিন্তু সকল ধর্মকে স্থান দেয়, সকল ধর্মের কথা বলার জায়গা কিন্তু হিন্দু ধর্মে আছে। হ্যাঁ, হিন্দু ধর্ম কিন্তু সকল ধর্মের মতামত গ্রহণ করে, যে হোক শোনে, অন্তত শোনে যে ওকে ঠিক আছে দেখা যাবে। কিন্তু আমাদের ইসকন কিন্তু সেটা মানে না। ইসকন স্বয়ং হিন্দু মানে মূল হিন্দুদের যে স্রোতধারা তাদেরকেই কিন্তু মানে না। আচ্ছা বাদ দিই, স্থানীয় মানুষের সংস্কৃতির সাথে কিন্তু মিশে চলার যে অভ্যাস এটা কিন্তু হিন্দুদের আছে, কিন্তু ইসকনের কম। ইসকন বৈশ্বিক হিন্দুত্ববাদে বিশ্বাস করে। আচ্ছা, কোনো বিশেষ কর্তৃপক্ষ কিন্তু হিন্দুদের নিয়ন্ত্রণ করে না। যে দেশে থাকুক না কেন একটা হিন্দু মানুষ তার নিজের মতো করে কিন্তু ধর্ম চর্চা করতে পারে। কিন্তু দেখা যায় ইসকনকে কিন্তু কন্ট্রোল করা হয়। হ্যাঁ, দেশে দেশে জায়গা থেকে, সেন্টার থেকে কিন্তু কন্ট্রোল করা হয় এই হচ্ছে ইসকনকে। আচ্ছা, অন্যান্য ধর্ম বিশ্বাসে আস্থা রাখে হিন্দু, কিন্তু মূলত এই আস্থাটা রাখে না ইসকন। ঠিক আছে, ইসকন মনে করে সারা বিশ্বের সমগ্র মানুষরা হিন্দু হবে এবং এই হিন্দু অনুযায়ী তাদের মতামত অনুযায়ী তারা মেনে চলবে। যদিও এর পাশাপাশি ইসকনের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ খোদ ইন্ডিয়াতেই আছে, যেমন জমি দখল করা, ক্ষমতা দখল করার জন্য পলিটিক্যালি স্যাবোটাইজ করা, বা হচ্ছে অন্যান্য মানে কমপ্লেন রয়েছে, যেমন যৌন হয়রানি, এইরকম অনেক অনেক ধরনের হয়রানিমূলক কিন্তু কথাবার্তা বা হচ্ছে অভিযোগ কিন্তু ইসকনের বিরুদ্ধে আছে, বা অর্থ আত্মসাৎ বা ইত্যাদি থাকতে পারে। তো আমাদের কাজটা কি হবে? আসলে ধর্মের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ গঠিত নয়। যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, তারা আপনারা আলাদা দল করে মুসলমানদেরকে আলাদা করে দেবে, এটা হয় না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কিন্তু আমি ছোটতে দেখে এসেছি আমাদের বাংলাদেশে সকলে কিন্তু একত্রিতভাবে বসবাস করে, একেবারে মহব্বতের সাথে, উইথ হারমোনি, সম্মেলনের সাথে মিলে মিশে মহব্বতে। তো আমার ছেলের সাথে আপনার একটা হিন্দুর ছেলে, ছোট বাচ্চা ধরো খেলনা নিয়ে মারামারি হলো, গন্ডগোল হলো, এই গন্ডগোলটাকে শুধুমাত্র এটুকুই রাখতে দেন যে শিশুদের মারামারি, শিশুদের হইচই। কিন্তু আপনি যদি এটাকেও ডিফারেন্সিয়েট করতে চান যে হ্যাঁ একটা হিন্দু বাচ্চাকে একটা মুসলমান বাচ্চা ধরে মারলো, তাহলে এই বিষয়টা কিন্তু আসলে জটিল হিসেবে কিন্তু তৈরি হয়। এই জটিলতা তৈরি না করে আমরা কি করতে পারি? যারা হিন্দু আছে আমাদের বাংলাদেশে, যারা মুসলমান রয়েছে, যারা বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য মতাদর্শের লোকেরা আছে, তাদের সকলের কোন কাজটা করা উচিত যাতে আসলে শুধু ইসকনের জন্য নয়, শুধু ইসলামবাদের জন্য নয়, হিন্দুত্ববাদের জন্য নয়, আমরা শান্তিতে বাঁচতে চাই। আমাদের চিন্তা দিন শেষে আসলে দ্রব্যের দাম কিভাবে কমানো যায়, কি করলে আমাদের বাচ্চারা ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে, কি করলে আমি আমার সন্তানকে নিয়ে, আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে আমি অল্প পয়সায়, অল্প টাকায় চিকিৎসা করতে পারি, আমি কি করলে আমার বাড়িঘর নিরাপদে থাকবে, এটা নিয়ে কাজ করা উচিত আমাদের জন্য। আমাদের আসলে ভারত তো আমরা নই, আমাদের দেশে এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু আমাদের দেশে চলে না, টিকে না। যদি ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে টিকতো তাহলে কিন্তু দেখা যেত যে মানুষটা
বলে যে আল্লাহর আইন ভালো, আল্লাহর আইন ভালো, কিন্তু সবাই কি সেখানে আল্লাহর আইনের সাথে সংশ্লিষ্ট? এই যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, সেই দলগুলোকে ভোট দেয়, তা কিন্তু দেয় না। মূলত একটা পৃথক জায়গা থেকে নিজেদের সুখ শান্তির কথা বিবেচনায় কিন্তু আমাদের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা ভালো থাকবো সেটা নিয়ে জাস্ট একটা সাধারণ চিন্তা ভাবনা কিন্তু আমরা সাধারণ জনগণ করে থাকি। আমাদের ছোটখাটো চাওয়া পাওয়াগুলো পূরণ হলে কিন্তু আমাদের হয়, আমরা অত রাজনীতি বুঝি না। আমরা দেশটাকে ভালো থাকুক, ওই যে বলে না যে আমি ওয়াদা করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি, আবার বলছি দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু আমাদের শক্তি দিন। কে? হে আল্লাহ না, হে ঈশ্বর না, হে প্রভু, হে সৃষ্টিকর্তা, আপনি আমাদের শক্তি দিন যাতে আমরা আমাদের দেশকে শক্তিশালী সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। এভাবেই কিন্তু আমরা ওয়াদা শিখেছি। এই ওয়াদাটা আপনারা আরেকবার মনে মনে পাঠ করুন। দেশ যেন আমার শক্তিশালী সার্বভৌম হয়ে উঠতে পারে, এর জন্য আপনার অবদানটা কি হতে পারে? 1 নাম্বার। আবার বলছি, আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকের অবদান কি হতে পারে, সেটা শুধুমাত্র এই কি যেন বললাম, চিন্ময় প্রভু বা এই সকল প্রেক্ষাপট থেকেই নয়। প্রেক্ষাপটটা হচ্ছে দেশের ভালোর জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন রিফাত রিজভি, আপনার মতামত দিতে পারেন। শ্রী সাগর রায়, আমার অনেক কাছের একটা ছেলে, মতামত দিতে পারেন। তো আমার যেটা কথা হচ্ছে, আমাদের কাজ কি হতে পারে? কোনো ধর্মভিত্তিক ধর্মনীতি নিয়ে চিন্তা করা একদমই নয়। আমাদের চিন্তা হতে পারে, চলুন আমরা আমাদের ঐক্যকে তুলে ধরি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে, আমরা ব্যক্তিগত, আমার সাথে আমার কোনো বন্ধুর যদি দ্বন্দ্ব হয়, সে যদি হিন্দু হয়ে যায়, সেটা আমরা সলিউশন করব, ঠিক আছে কি? এর আগে হিন্দু হিসেবে মুসলমানের উপর আক্রমণ বা মুসলমান হিসেবে হিন্দুর উপর আক্রমণ এভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। এর মাধ্যমে গন্ডগোলকে উস্কে দেওয়া হয়, ঠিক আছে? আরেকটা বিষয় হলো, আমরা কোনো উস্কানিতে পা দেব না, কোনো উস্কানিতে না। যে কোনো ঘটনা ঘটেছে বলে ফেসবুকে পোস্ট হলো এবং সে পোস্টের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়লাম, লাফায় পড়লাম, মার কাট করলাম, এটা করাই যাবে না। এটা একেবারে ধৈর্যের খেলা, এটা আমাদের ধৈর্যের খেলা। ধৈর্যের সাথে কোনো উস্কানিতে আমরা পা দেবো না। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে এবং কি করলে এটাকে বড় হতে না দিয়ে সহজ করা যায়, সহজ করে মিটমাট করা যায়, ঠিক আছে কি? আরেকটা হলো, অবশ্যই আমরা, যদিও দেশটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দেশের মধ্যে আমরা সকলে চাচ্ছি দেশের সকলে ভালো থাক, সকল মানুষের উপকার হোক, ধর্মভিত্তিতে নয়। একটা বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আমাদের সকলে একত্রিত থাকি। তরুণদের সরকার, তরুণ তাদের রাষ্ট্র নিজের মতো করে সুন্দর করে গড়ে তুলুক, সে আশা যখন আমরা করছি, তখন আমরা অবশ্যই দেশের বিদ্যমান আইন কানুনে আস্থা রাখি। আমাদের বর্তমান যে সরকার রয়েছে, সেটা ইউনিসের সরকারই হোক বা আগামীতে যে সরকার আসবে, সেটা যে সরকারই হোক, তাদের উপর আমরা একটা আস্থা রাখি, সে সরকারকে শক্তিশালী করি, যাতে সেই সরকার আমাদের সেবাটা আরো ভালো করে করতে পারে, ঠিক আছে? আমাদের দাবি দেওয়া চাওয়া পাওয়া সরকারের কাছে পরিশীলিত রূপে, আমি আবারও বলছি, পরিশীলিত রূপে, মানে একটা রাইট ওয়েতে আমরা আমাদের সরকারের কাছে আমাদের দাবি দেওয়া চাওয়া পাওয়া স্থাপন করব, দেখাবো যে কি করলে আমাদের সরকার আমাদের দাবিটা আরো ভালো করে পূরণ করতে পারে। সরকারকে আমরা অবশ্যই শক্তিশালী করব এবং সহায়তা করব। এবং অবশ্যই যদি কোনো রাজনৈতিক দল, কোনো ইসকনের মতো দল, কোনো ব্যক্তি, কোনো বিশেষ কর্তৃপক্ষ যদি মানে নৃশংস কোনো অপরাধ করে থাকে বা করায় অংশগ্রহণ করে, আমরা আমাদের সকলের জায়গা থেকে সেটাকে তুলে ধরি, যাতে আমাদের জাতি আগামী দিনের যদি কোনো কি বলবো ওটাকে কনস্পাইরেসি হয়েই থাকে, মীর জাফর এর মতো নতুন কোনো দল, নতুন কোনো জাতি, নতুন কোনো টিম যদি তৈরি হয়ে থাকে দেশে, যে আমাদের দেশটাকে ভাঙতে চায়, সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তাদের যদি কোনো কিছু আমাদের নজরে পড়ে, আমরা অবশ্যই উস্কানিতে পা দিব না। আমরা অবশ্যই সরকারকে এটা জানাবো, সরকারকে শক্তিশালী করব, কি করলে আমরা সকলে সেখান থেকে বেঁচে সেফ থাকতে পারি সে ধরনের উদ্যোগগুলো নিব। এবং অবশ্যই এই সকল আক্রমণকারীদেরকে, এই সকল অযাচিত ব্যক্তিদেরকে, এই সকল নষ্ট মনের মানুষদেরকে প্রতিহত করার জন্য তাদের নৃশংসতাকে তুলে ধরবো। এবং অবশ্যই আইন প্রয়োগকারী বাহিনীদেরকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে এই ব্যাপারে জানাবো, যাতে আমরা সকলে সুন্দর থাকি। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলের প্রচেষ্টা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি মনে করছি, যদি আপনাদের কারো মতামত থাকে, আমার মতামত ভুল হতে পারে বলছে কি, আমি একটা নিউট্রাল জায়গা থেকে কথা বললাম।
আপনাদের মতামত অবশ্যই দিবেন, সেটা অবশ্যই পরিশোধিত উপায়ে। আমাদের ছোটখাটো ভুলের জন্য কোনো ধর্মকে দায়ী করবেন না, কোনো ধর্মকে আমাদের ছোটখাটো ভুলের মাঝখানে দেশে দাঁড় করাবেন না। ঠিক আছে কি? আমরা বাংলাদেশে আমাদের 32 জাতি, অনেকে বলে 66 জাতি, অনেক অনেক জাতিসত্তার মানুষ থাকতে পারে, অনেক অনেক ধর্মসত্তার মানুষ থাকতে পারে, অনেক নীতি, অনেক চাওয়া পাওয়া, অনেক চিন্তা থেকে মানুষ আসতে পারে। সকলের একটাই গন্তব্য, সার্বভৌমত্ব, সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে সুন্দর থাকবে সবাই। ভালো থাকবেন। আমাদের আগামী জীবন, আগামী প্রজন্ম যেন আমাদের সব থেকে সুন্দর জিনিসগুলোই পেয়ে যায়, এবং সুন্দর বাংলাদেশে তারা যেন একটা হাসির, আনন্দের এবং সম্ভাবনার বাংলাদেশে তারা যেন জন্মগ্রহণ করে, সে আশাবাদ রেখে আমি রাখছি। আর লাইভে যারা ছিলেন এই বিশেষ মুহূর্তে আবদুল্লাহ, মোহাম্মদ সানি ভাই, মোহাম্মদ কামরুজ্জামান সরকার, মোহাম্মদ হৃদয় মণ্ডল, রিফাত রিজভী, শ্রী সাগর রয় সহ সকলকেই ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম এবং আদাব।